গল্পের শুরুতেই দেখা যাবে রিসেপশনে থাকা সেই মেয়েটা দীপকে বলছে, স্যার ওই রোগীর আগের যে রিপোর্টগুলো আছে, মেডিকেল রিপোর্টগুলো এক্ষুনি লাগবে। এরপর দীপ বলছে, আসলে এগুলো তো আমাদের কাছে নেই, ওগুলো বাড়িতে রাখা আছে, বাড়ি থেকে আনতে হবে। কথা বলে দেখা যাবে দীপ বলছে, না না, এগুলো আমাকে আনতে হবে, কিন্তু বাবার পাশেও তো কেউ নেই। এখন রাত্রিবেলা আর কি হবে, আমি বরং এখানে বলে তারপর গিয়ে নিয়ে আসি। আমি তো কাউকে বলে রাখিনি এগুলো নিয়ে আসতে, তাই এখন এত রাত্রিবেলা কাউকে ফোন করেও বলা যাবে না, আমি গিয়ে নিয়ে আসি। এই কথা বলে রিসেপশনে বলে গেছে, আমার বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই কথা বলে বাড়ি থেকে সেই রিপোর্টগুলো নিয়ে আসতে যায় দীপ। এদিকে ঝুমা লুকিয়ে লুকিয়ে সবটাই দেখে, এরপর ইনকাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। এরপর ইনকা বলছে, তুমি ওখানেই থাকো, কি কি হয় সব আপডেট আমাকে দেবে। এই কথা বলেই ফোনটা রেখে দেয় ইনকা। এরপর দেখা যাবে রূপনারায়ণকে গিয়ে বলছে, আপনাকে এখনই যেতে হবে, আপনি এখানে কেন বসে আছেন, রাস্তা একদম ক্লিয়ার আছে, আপনি গিয়ে এখনই দীপের বাবাকে শেষ করে আসতে পারবেন। এই কথা বলেই দেখা যাবে রূপনারায়ণ বলছে, আমি নিজের হাতে দাদাকে কি করে মারতে পারবো বলো, আমি পারবো না এটা। এরপর ইনকা বলছে, তাহলে আপনি না মারুন, এরপর দীপের বাবার যখন জ্ঞান ফিরে আসবে তখন আপনি শেষ হয়ে যাবেন, আর দীপের বাবা আর দীপ যদি আপনাকে শেষ নাও করে, আপনি আমার হাতে শেষ হয়ে যাবে। এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। এই কথা বলতেই দেখা যাবে রূপনারায়ণ মনে মনে বলছে, এই মেয়ের খপ্পরে পড়ে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছে। এই কথা বলে চলে যায় রূপনারায়ণ। এদিকে ইনকা বলতে থাকে, এবারে প্রত্যেকটা মানুষকে আমার হাতের মুঠোয় আনতে হবে, শুধু দীপের মায়ের আশা করলে চলবে না, প্রত্যেকটা মানুষকে আমার হাতের মুঠোয় আনলেই তো আমি এ বাড়িতে রাজ করে বেড়াবো। আর এই চালাক শক্তিশালী মানুষগুলোকে আমার দলে টানতে পারলে আমার দলটাও শক্তিশালী হয়ে উঠবে। এরপর আস্তে আস্তে বাড়ির মালকিন হয়ে উঠবো আমি, এই বাড়ির সবকিছু আমার ইশারায় চলবে। আর এই লোকটা কি বোকা, এই লোকটা ভেবেছে এই বাড়ির সব চাবিকাঠি ওনার হাতেই চলে যাবে, কিন্তু উনি এত বোকা যে আমি থাকতে এই বাড়িতে চাবি কেউ ঘোরাতে পারবে না, আমি ঘোরাবো। এ কথা বলে হাসছে ইনকা। ওইদিকে দেখা যাবে দীপের বাবা শুয়ে আছে, তখনই একজন কাপড় মুড়ি দিয়ে দীপের বাবাকে মারতে যায়, আর সেটাই স্বপ্নে দেখে ঝাঁপি। স্বপ্নে দেখেই তো স্বপ্নের ঘুমটা ভেঙে যায়। এরপর ধরফরিয়ে ওঠে ঝাঁপি। এরপর পাশে দেখতে পায় পেঁচা। পেঁচা ডেকে উঠতেই দেখা যাবে ঝাঁপি বলছে, মা যারা লক্ষ্মী, তুমি আমাকে এটা কিসের ইঙ্গিত দিচ্ছিস? এই মাঝরাত্রিবেলা আমি এত একটা খারাপ স্বপ্ন দেখলাম বাবাকে নিয়ে, আবার এই পেঁচাটাও ডেকে উঠলো, তুমি এটা কিসের ইঙ্গিত দিচ্ছ? হসপিটালে ও আছে তো? বাবার কোনো বিপদ আপদ হয়নি তো? আমাকে এক্ষুনি ওকে ফোন করে জিজ্ঞেস করতে হবে। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ডক্টরের সেই রিপোর্টগুলোই খুঁজছে দীপ। তখন দীপের মাকে বলছে, মা এতগুলো রিপোর্ট তুমি এনেছো, এতগুলো কাগজপত্র এনেছো, এখন সেখানে কোনটা বাবার রিপোর্ট আমি কি করে খুঁজে বের করব? এরপর দীপের মা বলছে, আসলে তোর বাবা কোথায় কি রাখে আমাকে তো বলে না, তাই আমি সবকিছু এনে দিয়েছি, তুই এবার দেখ। এরপর দেখা যাবে দীপের ফোনটা বেজে ওঠে। ফোনটা নিয়ে এসে বলছে, মায়ের সামনে কথা বললে ঝাঁপির সাথে তাহলে তো মা অন্য কিছু ভাববে, মাঝরাত্রিবেলা আবার শুরু করে দেবে। ওইদিকে বাবার অবস্থাও ভালো না। এরপর দীপের মা বলছে, দীপ কে ফোন করেছে, হসপিটাল থেকে ফোন করেছে? এরপর দীপ বলছে, না। একথা বলে ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ বল। এরপর ঝাঁপি বলছে, আচ্ছা তুমি এখন কোথায় আছো, বাবার পাশে আছো তো, বাবা ঠিক আছে তো? একথা বলতেই দীপ বলছে, তোকে আমি এগুলো কেন বলবো, আর এত রাত্রিবেলা তুই আমাকে কেন ফোন করেছিস? এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, তোমার সাথে আমি গল্প করার জন্য ফোন করিনি, আগে তুমি কোথায় আছো সেই কথা বলো, বাবা কোথায় আছে, বাবা ঠিক আছে তো? এরপর দীপ বলছে, না আমি বাড়িতে এসেছি, বাবার মেডিকেলের রিপোর্টগুলো, আগের রিপোর্টগুলো নিতে এসেছি। এই কথা বলতেই ঝাঁপি ভীষণ অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে দীপকে বলছে, তুমি কি মাথা ঠিক আছে? তুমি বাবাকে ওখানে একা রেখে বাড়িতে চলে গেছো? একবার বাবার উপর অ্যাটাক হয়েছে, বাবা সেফ না, তুমি বাবাকে ওখানে একা রেখে চলে এসেছো, কি মানুষ বলো তো তুমি? আমি তখন থাকতে চাইলাম, তুমি আমাকে রাখতে চাইলে না, আমাকে চলে আসতে বললে, এই কারণেই তো আমি চলে এসেছি, আর তুমি এটা কি করলে? এই কথা বলতে দীপ বলছে, তাতে তোর কি সমস্যা হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। এরপর ঝাঁপি বলছে, সে কথা যদি তুমি বুঝতে তাহলে এই কথাটা বলতে না, আর বাবাকেই বা ওখানে একা রেখে চলে আসতে না। এই কথা বলে ফোনটা রেখে দেয় ঝাঁপি। ওইদিকে দীপ হ্যালো হ্যালো করতে গিয়েও দেখে ঝাঁপি ফোনটা কেটে দিয়েছে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, না না, ওই মানুষটার উপর ভরসা করা আমার একদম ঠিক হয়নি, বাবা এখনো ওখানেই আছে, বাবার লাইফ রিস্ক আছে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এই কথা বলেই নিজের স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে রূপনারায়ণ হসপিটালে পৌঁছে গেছে। এরপর ইনকার বলা সে কথাগুলো মনে করতে থাকে রূপনারায়ণ। ইনকা বলেছে যদি আজকে দীপের বাবাকে শেষ করতে না পারে তাহলে ইনকাই রূপনারায়ণকে শেষ করে দেবে। এই কথা মনে পড়তো রিসিপশনে যায় রূপনারায়ণ। এদিকে ঝুমা সবটাই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। রূপনারায়ণ রিসিপশনে সে মেয়েটাকে গিয়ে বলছে, আমার দাদা এখানে অ্যাডমিট আছে, ডক্টর বলেছে ওনাকে একা রাখতে না, আমার দাদার ছেলে মানে আমার ভাতিজা গেছে বাড়িতে রিপোর্ট আনতে, তাই আমাকে
এখানে থাকতে বলেছে। এরপর রিসেপশনের মেয়েটা বলছে ঠিক আছে আপনি যান। একথা বলতেই চলে যায় সেই দীপের বাবার কেবিনের দিকে রূপনারায়ণ। ওইদিকে দেখা যাবে রাস্তা দিয়ে ঝাঁপি ছুটতে চলেছে হসপিটালের উদ্দেশ্যে। ওইদিকে দেখা যাবে দীপের বাবার কেবিনেই চলে যাচ্ছে রূপনারায়ণ। এদিকে মাঝপথে এসে ঝাঁপির স্কুটিটা নষ্ট হয়ে যায়। এরপর ঝাঁপি বলছে এই স্কুটিটাকে এক্ষুনি খারাপ হতে হলো। তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলছো? তুমি আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছ? না না, আমাকে এখানে বসে থাকলে চলবে না। স্কুটির কথা বাদ দিয়ে আমাকে এক্ষুনি চলে যেতে হবে হসপিটালে। কথা বলে স্কুটিটা রেখে দৌড়ে চলে যায় হসপিটালের উদ্দেশ্যে ঝাঁপিয়ে। ওইদিকে দেখা যাবে কেবিনে চলে যায় রূপনারায়ণ। এরপর গিয়ে দরজাটা আটকে দিয়ে এরপর বলছে দাদা সরি, তোমাকে আমার আজকে মারতেই হবে। একথা বলেই দেখা যাবে রূপনারায়ণ দীপের বাবার কাছে যায়। এরপর দীপের বাবার কাছে গিয়ে মনটা খারাপ করে বলছে দাদা বিশ্বাস করো, তোমাকে আমার মারার একদম ইচ্ছে ছিল না, কিন্তু নিজেকে বাঁচাতে হলে, নিজের কুকর্ম ঢাকতে হলে তোমাকে যে শেষ করতেই হবে। আর আমি শেষ না করলেও ইনকা আমাকে শেষ করে ফেলবে, তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। এই কথা বলে কাঁদতে থাকে রূপনারায়ণ। ওইদিকে দৌড়ে চলে এসেছে ঝাঁপি। এরপর রিসেপশনের মেয়ে বলছে ম্যাম কোথায় যাচ্ছেন, কিন্তু কারো কথাই শুনছে না ঝাঁপি। এদিকে দেখা যাবে ঝুমা সবটাই দেখে। এরপর ইনকাকে সবটাই খুলে বলছে কি ঝাঁপি দিদি এখানে চলে এসেছে। ওইদিকে দেখা যাবে রূপনারায়ণ বলছে না না, আমাকে এভাবে দেরি করলে চলবে না, আমার কাজটা হাসিল করে তবে এখান থেকে যেতে হবে। কথা বলে দীপের বাবার মাথার নিচে থেকে বালিশটা উঠিয়ে নেয় রূপনারায়ণ। এরপর দীপের বাবার সেই অক্সিজেন মাস্কটা খুলে নেয়। এরপর বালিশ চাপা দিতে থাকে দীপের বাবাকে। তখনই সেখানে পৌঁছে যায় ঝাঁপি গিয়ে এটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। এরপর বলছে কাকা। এরপর ভয় পেয়ে চমকে যায় রূপনারায়ণ। এরপর দেখা যাবে অক্সিজেন মাস্কটা লাগিয়ে দেয়। এরপর ঝাঁপি রূপনারায়ণকে বলছে কি করছো কি কাকা তুমি? এই কথা বলতেই দেখা যাবে রূপনারায়ণ বলছে ঝাঁপি তুই এখানে? এরপর হাত থেকে বালিশটা পড়ে যায়। এরপর ঝাঁপি বলছে তুমি এখানে কি করছো এত রাত্রিবেলা? এরপর রূপনারায়ণ তো ভয় পেয়ে যায়, বলছে আমি এখানে দাদাকে দেখতে এসেছি। এরপর ঝাঁপি বলছে ও আচ্ছা তাই নাকি, বাবাকে দেখতে এসেছো? তবে বালিশটা দিয়ে কি করছিলে তুমি? তখনই সেখানে চলে আসে দীপ এসে বলছে কি হয়েছে এখানে, আর কাকা তুমি এখানে? এরপর ঝাঁপি বলছে তুমি এসে গেছো, এই যে এই লোকটা বাবাকে মারতে এসেছিল। কথা বলতে দীপ তো অবাক হয়ে যায়। এরপর রূপনারায়ণ বলছে কি বলছিস কি তুই ঝাঁপি, তোর মাথা ঠিক আছে? আমি এখানে দাদাকে দেখতে এসেছিলাম, আর এই যে দেখ আমি পুজো দিয়ে দাদার জন্য আশীর্বাদী ফুল নিয়ে এসেছি। এরপর ঝাঁপি বলছে আর কত মিথ্যে কথা বলবে, তোমার কি পাপের ভয় নেই নাকি? এরপর দেখা যাবে মনে মনে রূপনারায়ণ বলছে না না, এখন আমাকে ভয় পেলে চলবে না, আমাকে শক্ত থাকতে হবে, কিছুতেই যেন ওরা বুঝতে না পারে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে আর কত মিথ্যে কথা বলবে, তুমি এখানে এসেছিলে বাবাকে মারতে। এরপর রূপনারায়ণ বলছে কি দেখেছো দাদা, আমি তোমাকে মারতে এসেছিলাম, এটা বলছে ঝাঁপি। আসলে কি আমি তোমাকে মারতে এসেছিলাম? আমি তো তোমাকে আশীর্বাদী ফুলটা ছোঁয়াতে এসেছিলাম। একথা বলে আশীর্বাদী ফুলটা ছুঁয়ে দেয় কপালে দীপের বাবার। এরপর ঝাঁপিয়ে এসে বলছে তুমি যখন বাবাকে আশীর্বাদী ফুলটাই ছোঁয়াতে এসেছিলে, তাহলে বালিশ দিয়ে কি করছিলে? হ্যাঁ, বাবাকে চাপা দিয়ে মারতে চেয়েছিলে? চলো এখান থেকে চলো। এই কথা বলে হাতে ধরে টানতে টানতে দীপের কাছে গিয়ে নিয়ে যায়। এরপর রূপনারায়ণ বলছে ঝাঁপি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই কথা বলতে দেখা যাবে দীপ বলছে ঠিকই তো, কি হয়েছে? তুমি এখানে এত রাত্রিবেলা এসেছো, তোমার তো আসার কথা না। এরপর দেখা যাবে হাতে ধরে টানতে টানতে সে হাতে ব্যথা লাগে রূপনারায়ণ। এরপর ঝাঁপি বলছে তুমি ওনার হাতে দেখো। এরপর দেখাতে চায় না রূপনারায়ণ। এরপর দীপ বলছে দেখি, আমি তো স্পষ্ট বুঝতে পারলাম তোমার হাতে ব্যথা লেগেছে, দেখি। এই কথা বলে শার্টে হাতাটা তুলে দেখে সত্যি ব্যথা পেয়েছে। এরপর ঝাঁপির মনে পড়ে যায় সে কালকে রাতের ঘটনাটা। ঝাঁপি একটা কাচের গ্লাস মেরেছিল সেই লোকটার হাতে, আর বা হাতেই লেগেছিল। এরপর ঝাঁপি সবটা খুলে বলে দীপ। এই কথা শুনে তো ভয় পেয়ে যায় রূপনারায়ণ। এরপর দীপ বলছে কাকা, তার মানে ঝাঁপি যা বলছে সেই সব কথা সত্যি? তো ঝাঁপি বলছে হ্যাঁ একদম সত্যি, আমি যখন কিছু পাচ্ছিলাম না হাতের কাছে, তখন ভাঙা একটা বোতল হাতের কাছে পাই, তখন ওটা দিয়ে ঢিল ছুরি। এরপর সেই লোকটার বা হাতে গিয়ে সেই ঢিলটা লাগে, আর তুমি দেখো ওনারও এই হাতে বা হাতেই কাটা দাগ। তার মানে তুমি বুঝতে পারছো, সব হিসেব কিন্তু মিলে যাচ্ছে। কথা বলতেই দীপ তো রেগে যায়। রেগে গিয়ে বলছে কাকা, তার মানে ঝাঁপি যা বলছে সব সত্যি কথা? এরপর রূপনারায়ণ মনে মনে বলছে তার মানে ঝাঁপির কথা এখনো দীপ বিশ্বাস করতে পারেনি, কিন্তু আমাকে এক্ষুনি কিছু একটা বলতে হবে। এই কথা বলতে দেখা যাবে দীপকে বলছে দীপ তুই কি পাগল হয়ে গেছিস? এই ঝাঁপির মাথার ঠিক নেই, তাই ও এসব আবল তাবল বলছে। এখন কি তুই এসব কিছু বলবি? এরপর দীপ বলছে আমি সত্যি কথা জানতে চাই কাকা। এরপর রূপনারায়ণ মনে মনে বলতে থাকে না না, আমাকে ম্যানেজ করতে হবে আর এখান থেকে চলে যেতে হবে, না হলে ওরা আমার পেট থেকে
কথাগুলো বের করে নেবে। একথা বলে দেখা যাবে দীপের কাছে গিয়ে বলছে, জানিস তো দাদার এই খবরটা আমি শোনার পরে ঘর থেকে দৌড়ে চলে আসতেই সিঁড়ির সাথে লেগে আমার হাতটা কেটে যায়। তোর যদি বিশ্বাস না হয় তুই তোর ঠাম্মিকে জিজ্ঞেস করিস। আর এই ঝাঁপির মাথা খারাপ হয়ে গেছে, তুই ঝাঁপির কথা বিশ্বাস করছিস? একদম বিশ্বাস করিস না। আমি আমার দাদাকে মারতে পারি বল? আমার বটবৃক্ষ হচ্ছে আমার দাদা, আমার বাবা মা কেউ বেঁচে নেই, একমাত্র বটবৃক্ষ আমার দাদা। আমি কি ওকে মারতে পারি বল? আমি এমনটা করতে পারি না, তুই আমাকে বিশ্বাস কর, প্লিজ দয়া করে বিশ্বাস কর। এরপর দীপ রেগে গিয়ে বলছে, আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে কি এসব? এদিকে বাবার এমন অবস্থা আর তার মধ্যে তোমরা এমন সিন ক্রিয়েট করছো। আর ঝাঁপি কি হয়েছে বলতো? এদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে বলছে, তুমি এই শাক দিয়ে মাছ ঢাকতেই পারো, তুমি ওকে ভুল বোঝাতে পারো, কিন্তু এই ঝাঁপিকে ভুল বোঝাতে পারো না। তোমার পেট থেকে আমি একদিন না একদিন ঠিক কথাগুলো বের করবো। ওইদিকে দেখা যাবে ঝুমা সবটাই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর রিনকাকে জানাতে থাকে। এদিকে ঝাঁপি এসে রূপনারায়ণকে বলছে, তুমি আজকে এই কথাগুলো এড়িয়ে যাচ্ছ ঠিক আছে, তবে বাবার তো জ্ঞান একদিন না একদিন ফিরবে, আজকে না হোক কাল, তখন বাবাই মুখ দিয়ে সবকিছু বলবে, তখন কোথায় পালাবে তুমি? এরপর দেখা যাবে একটা চেয়ার এনে দরজার কাছে কি বসে ঝাঁপি। এরপর দীপ বলছে, কি করছিস কি তুই ঝাঁপি? এরপর ঝাঁপি বলছে, আমি এখানেই বসে থাকবো, এবার যদি জম দোতো আসে তাও বাবাকে এখান থেকে নিয়ে যেতে আমি দেবো না। এবার আমি দেখবো বাবার ক্ষতি কে করতে পারে, আমি থাকতে বাবার কেউ কোনো ক্ষতি করতে পারবো না, প্রমিস। দেখা যাবে রূপনারায়ণ এসব কিছু শুনে মনে মনে বলছে, না না, এখান থেকে আমাকে চলে যেতে হবে, না হলে আমার পেট থেকে ওরা কথা বের করে ফেলবে। এরপর ঝাঁপি এসে রূপনারায়ণকে বলছে, কাকু তুমি এখানে মারতে এসেছিলে তাই না? তুমি মারতে পারবে না, বাবার কোনো ক্ষতি তুমি করতে পারবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, বাবা মুখ দিয়ে তোমার নামটাই বলবো। বাবার জ্ঞান তো ফিরে আসবে, কালকেই ফিরে আসবে, তখনই তোমার নামটা যখন বলে দেবে তখন তোমার এই জারি জুড়ি কোথায় যায় আমিও দেখবো। এদিকে দেখা যাবে ঝুমা ইনকাকে বলছে, দিদিমণি এদিকে তো খেলা ঘুরে গেছে, রূপনারায়ণ তো ধরা পড়েই যাচ্ছিল, ঝাঁপি এখানে চলে এসেছে, দীপদাও চলে এসেছে বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে রূপনারায়ণ চলে যায়। এদিকে দীপ ঝাঁপিকে ডেকে বলছে, ঝাঁপি তুই কি করছিস কি এসব? আমি এখানে থাকতে পারবো, তোর আর এখানে থাকার প্রয়োজন নেই, তুই চলে যা, রাত অনেক হয়েছে আর সিন ক্রিয়েট করিস না। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, না আমি এখানেই থাকবো, তোমার যদি ইচ্ছে হয় তুমিও থাকতে পারো, আমি এখানেই থাকবো, আমাকে কেউ এখান থেকে সরাতে পারবে না এক চুলও, বাবা যতক্ষণ না পর্যন্ত জ্ঞান ফিরে আসছে। তারপর দীপ রেগে গিয়ে বলছে, ঝাঁপি তুই এবার বাড়াবাড়ি করছিস কেন? তুই এটা করছিস, উনি আমার বাবা, তোর না। তারপর ঝাঁপি বলছে, হ্যাঁ এতদিন আমি মানুষটাকে বাবা বলে ডাকতাম, কিন্তু উনি আমার বাবা, তাই ওনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, আমি এখানেই থাকবো, তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই। তুমি যখন এই লোকটাকে ফেলে রেখে চলে গিয়েছিলে একা, তখন কি তোমার একবারও মনে হলো না যে এই লোকটার উপর আবারও অ্যাটাক করতে পারে? তুমি যখন থাকবেই না তাহলে তো আমাকে বলতে পারতে, আর তুমি এত বোঝো তারপরেও কেন বাবার উপর আবারও অ্যাটাক হতে চেয়েছিল? আর কাকাই কেন এখানে এসেছিল? এরপর দীপ বলছে, ঝাঁপি একদম মুখে মুখে তর্ক করবি না, যা তুই এখান থেকে। এরপর ঝাঁপি বলছে, না আমি এক চুলো এখান থেকে নড়বো না, তোমার ইচ্ছে হলে তুমিও এখানে থেকে যাও। এই কথা বলেই চেয়ারে গিয়ে বসে পড়ে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে পরের দিন দীপের বাবার জ্ঞান ফিরতেই ঝাঁপি গিয়ে দীপের বাবাকে বলছে, বাবা বলো না তোমাকে কে অ্যাটাক করেছিল, তুমি তো দেখেছিলে সেই লোকটাকে। এরপর দীপের বাবা বলছে, না রে আমি ভালোভাবে দেখতে পারিনি। এই কথা বলে মিথ্যে কথা বলছে দীপের বাবা, কারণ কি করে বলবে, নিজের ভাই, নিজের আপন ছোট ভাই ওনাকে খুন করতে চেয়েছিল, এই জন্যই সবটা অস্বীকার করে দীপের বাবা। এরপর ঝাঁপি বলছে, আমি জানি বাবা তুমি কার নামটা বলতে চাইছো না, তবে আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করব। এরপর দীপের পিসিমণি বলছে, ঝাঁপি আমি তোকে মায়ের হয়ে বলছি, তুই খুঁজে বের করবি দাদাকে কে বা কারা মারার চেষ্টা করেছিল, এই দায়িত্বটা আমি তোকে দিচ্ছি। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, হ্যাঁ পিসিমণি, আমি তোমাদের সবাইকে সবার সামনে বাবাকে ছুঁয়ে কথা দিচ্ছি, বাবাকে যে বা যারা মারতে চেয়েছিল তাকে আমি খুঁজে বের করে সবার সামনে এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবো। এই কথা শুনে ভয় পেয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে রূপনা।